লেখিকা প্রতীতি চৌধুরীর টিট ফর ট্যাট। অনেক বছর পর আবার প্রসূনের সামনে সেই মোটা করে কাজল টানা দুটো চোখ। সবাই বলতো ইরাবতীকে দেখতে নাকি ঠাকুরের প্রতিমার মতো। প্রসূন যখন ইরাবতীকে প্রথমবার কলেজে দেখেছিল, ওর মনে হয়েছিল রূপকথার গল্পের কোনো রাজকন্যাকে সামনে থেকে দেখার সুযোগ পেয়েছে। হাঁ করে কতক্ষণ যে তাকিয়েছিল ওর মনে নেই। পাশ থেকে অর্ক মাথায় টোকা মেরে বলেছিল, ভাই চলে গেছে, এবার তো মুখটা বন্ধ কর। ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবার আগে প্রসূন অনেকের কাছে শুনেছিল চান্স পাওয়াটাই কঠিন। পড়াশোনা না করলেও নাকি ভালো নম্বর নিয়ে সবাই পাশ করে যায়। কিন্তু যাদবপুরে অ্যাডমিশন নেওয়ার পর প্রথম কয়েকদিন ক্লাস করেই ওর মাথা ঘুরে গেছিল। টেস্ট, ফাইনাল, ল্যাব, ইন্টারনাল, ভাইবা, প্রজেক্ট, ওয়ার্কশপ মিলে প্রায় কয়েকশো এক্সাম পুরো সেমিস্টার জুড়ে। তারপর তো সিনিয়রদের দাদাগিরি লেগেই আছে। মাত্র কয়েকটা দিনেই কলেজ আর হস্টেল লাইফে বিরক্ত হয়ে যখন নিজেকে গালি দিতে শুরু করেছিল, তখনই ওর সামনে এসেছিল ইরাবতী। রাজকন্যের মতোই রূপ ছিল ইরাবতীর। নয়তো প্রসূনের মতো ছেলে যে কিনা স্কুলে পড়তো, কোনো মেয়ে খাতা চাইলে মাথা নামিয়ে পাশের বন্ধুকে দিয়ে খাতা এগিয়ে দিত, সে ওরকম হাঁ করে কলেজের বারান্দায় তাকিয়ে থাকতো। অবশ্য অর্কর ছাড়া তেমন একটা কারোর চোখে পড়েনি সেটা। পড়বে কি করে? আশেপাশের সকলে তো ইরাবতীকে দেখতেই ব্যস্ত ছিল। সত্যি মেয়েটার হাঁটার ভঙ্গিমা থেকে চোখের তারার ওঠা নামা যে কোনো ছেলের হৃদয়ে কাঁপুনি ধরিয়ে দিতে পারত। আজ প্রায় 30-এ পৌঁছেও ইরাবতীর সেই রূপের জেল্লা একটুও কমেনি। সেই একই রকম মোটা করে কাজল টানা চোখ, ডিপ শেডে লিপস্টিক লাগানো আবেদনময়ী ঠোঁট, কোণের পাশ দিয়ে অবিন্যস্তভাবে নেমে আসা ভিজে চুলের গোছা। নাইবা হলো সামনে থেকে, মোবাইল স্ক্রিনেও একই রকম সুন্দরী ইরাবতী। বায়োতে লেখা আছে কোনো একটা অ্যাড এজেন্সিতে মডেলিংয়ের কাজ করছে। প্রোফাইল পিকচারটা ছেড়ে অন্য কয়েকটা ফটোতে যেতেই প্রসূন বুঝতে পারল 8 বছর আগের সেই ইরাবতী আজ আরও অনেক বেশি খোলামেলা, তবে শরীরের প্রতিটা ভাঁজ নিয়ে বড্ড বেশি সচেতন। চেহারাটা হয়তো আগের থেকে একটু স্লিমই হয়েছে। না জানলে বয়সটা আন্দাজ করা কঠিন তো অবশ্যই। শুধু একটা জিনিস ক্লিয়ার হলো না প্রসূনের, ইঞ্জিনিয়ারিং পাশ করে ইরাবতী মডেলিংয়ে চলে এলো কেন? তবে কি লাস্ট সেমের পেপারগুলোর ক্লিয়ার হয়নি? প্রোফাইলটা ঘেটে দেখলেও প্রসূনের ইচ্ছা হলো না ইরার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে। ইরা নামেই কলেজের সবাই ওকে চিনত। বাবা মায়ের দেওয়া ইরাবতী নামটা ওর কেবল ফর্ম ফিল আপেই কাজে লাগতো। ব্রেকআপের পর 8টা বছর পেরিয়ে গেলেও প্রসূন যে আজও ভুলতে পারিনি ইরার করা সেই অপমানটা। ভুলতে পারিনি ইরার বিশ্বাসঘাতকতা। ফোনটা বিছানার একপাশে ফেলে দিলেও প্রসূনের মনটা ওকে টেনে নিয়ে যাচ্ছিল 12 বছর আগে ওদের কলেজের সেই ক্লাসরুমে। রাজকন্যাকে সামনে থেকে দেখার চমকটা কাটতে না কাটতেই দ্বিতীয় ধাক্কাটা প্রসূন খেয়েছিল ক্লাসে এসে। এই 1-1.5 সপ্তাহ ধরে সিনিয়রদের পরিচয় পর্বের যা ভিড় হচ্ছিল ওদের ক্লাসে, সেদিন রাতারাতি সেটা দ্বিগুণ হয়ে গেছিল। আর সেটার কারণটা ছিল ইরাবতী। অবশ্য শুধু ইরাবতী নয়, ইরাবতীর সঙ্গে বেশ কয়েকটা নতুন ছেলে মেয়েও সেদিন ক্লাসে প্রথম এসেছিল। সম্ভবত সেকেন্ড কাউন্সিলিং থেকে কম্পিউটার সায়েন্সে অ্যাডমিশন নিয়েছিল। অন্য সবার সাথে প্রসূনও অবাক হয়ে তাকিয়ে দেখছিল ইরাবতীকে। ইরাবতী পরেছিল প্রিন্টেড লং স্কার্টের সঙ্গে ব্রাইট ইয়েলোর একটা বডি শেপড টপ। ইরাবতীর যে শুধু চোখ দুটোই আকর্ষণীয় নয়, সেটা মনে হয় প্রথম দিনেই বুঝে গেছিল প্রসূন। তারপর প্রতিদিন কলেজের ওই কয়েক ঘন্টার জন্যই প্রসূন অপেক্ষা করে থাকতো সারাটা দিন। ইরাকে চাওয়ার হয়তো অনেকেই ছিল কলেজে, কিন্তু প্রসূনের মতো করে ভালোবাসার মানুষের সত্যিই অভাব ছিল। তাই তো কলেজের অনেকে যেখানে হ্যালো হাই থেকে ক্যান্টিন বা কফি হাউস পর্যন্ত এগিয়ে গেছিল, সেখানে 1টা বছরের পরেও প্রসূন ইরার সঙ্গে কথা বলার মতো সাহস করে উঠতে পারেনি। তার মধ্যে বেরিয়েছিল ফার্স্ট সেমের রেজাল্ট। ইরাবতীকে প্রেম নিবেদন করা মজনুদের বেশিরভাগই জেনে গেছিল ইরা বিউটি কুইন তো বটে, তবে গ্ল্যামারটা শুধু রূপে, পড়াশোনাতে একদমই নেই। ইরার এই বিউটি উইদাউট ব্রেন ইমেজটা অবশ্য অনেক মজনুর কাছেই বেশ ভারী পড়ল। অনেকে ততদিনে নতুন কোনো রাজকন্যের সন্ধান পেয়ে গেছে। ইরার প্রতি ভালোবাসার অনুভূতিগুলো বদলায়নি শুধু প্রসূনের। তা প্রসূনের সেই ভালোবাসার ম্যাজিকে হোক বা কলেজে রেজিস্ট্রেশন করার সময় পরপর ফর্ম নম্বর থাকার কারণে। ফার্স্ট সেমের মতোই সেকেন্ড সেমের এক্সামেও ইরার রোল পড়েছিল প্রসূনের ঠিক পেছনে। ফার্স্ট সেমে প্রসূনের মতো সাদামাটা গোল চশমার ছেলেটাকে ইরার তেমন একটা চোখে না পড়লেও রেজাল্ট বেরোবার পর প্রসূনের দিকে নজর সবারই পড়েছে।
89% পেয়ে টার্ম এন্ডে টপার হওয়াটা সাধারণ যে কোনো বিষয় নয়, তা এতদিনে পড়ার চাপে সবাই বুঝতে পেরেছে। আজও অবিশ্বাস্য লাগে প্রসূনের সেই দিনটার কথা ভাবলে। সেকেন্ড সেমের সেকেন্ড এক্সাম, ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা পেপারের পরীক্ষা দিচ্ছে প্রসূন নিজের ডেস্কে বসে। প্রসূনের পিঠে পিছন থেকে আলতো করে খোঁচা দিয়েছিল কেউ। প্রসূন খুব ভালো মতো জানতো ওর পিছনে সিট পড়েছে ইরাবতীর। প্রথমবার ভাবনার ভুল মনে করে সার্কিটটা মার্কিং করতে মন দিয়েছিল প্রসূন, কিন্তু সাথে সাথে এসেছিল দ্বিতীয়বারের খোঁচাটা। এবারেরটা আর আগের মতো আলতো নয়, বেশ শক্ত কলমের খোঁচা। করে হালকা একটা শব্দ করেই পিঠে হাত বুলোতে বুলোতে পিছন ফিরেছিল প্রসূন। ইরা সেদিন পরে এসেছিল গোল বড় গলা একটা কালো রঙের টপ। ইরার গলা থেকে নেমে আসা চেনটার লাভ সাইন দেওয়া লকেটটা এমনভাবে বুকের মাঝে এসে পড়েছিল যে প্রসূনের ওর দিকে তাকাতেও বেশ অস্বস্তি হচ্ছিল। তবুও কোনো রকমে ঢোক গিলে বলেছিল, কি বলছিস? ইরাবতী ওর সে নেশা ধরানো হাসিটা দিয়েই শুরু করেছিল সেকেন্ড পেপারের উত্তর জানার পর্ব। প্রসূন কাউকে না বললেও যে মনে মনে ইরাকে ওর হৃদয়ে স্থাপন করে দিয়েছে, ততদিনে সেটা শুধু অর্কই জানত। এক্সামের বিষয়েও কার্পণ্য করার মতো ক্ষমতা ছিল না প্রসূনের। প্রায় খাতা খুলে পাশে রেখেই হেল্প করেছিল ইরাবতীকে। সেই ওদের প্রথম আলাপ। এক্সামের শেষে খাতা সাবমিট করে বড় গলা আর ঝোলা লকেটের প্রসূনের সে অস্বস্তিকর জায়গাটাতেই হাত রেখে বলেছিল, ইরা বাঁচালি তুই, আজ আমাকে যা হেল্প করলি না। জানিস এই সেমের জন্য একটু প্রিপারেশন নিতে পারিনি। আসলে বাবার শরীরটা এত খারাপ যাচ্ছে কয়েক মাস, খুব টেনশনে ছিলাম রে। প্রসূন ওর এবড়ো খেবড়ো দাঁতে ক্যাবলা মতন হেসে গোল চশমার ডাটিটা আরও একটু সোজা করে নিয়ে বলেছিল, ফ্রেন্ড তো ফ্রেন্ডকেই হেল্প করে, তাই না? ইরাবতী বুঝেছিল অন্য সবার মতো এই ছেলেও ওর রূপের মায়াতে কুপোকাত। প্রসূনের অফিসে যেতে হয়তো আজ দেরি হয়ে যেত সময় মতো প্রিয়ার ফোনটা না এলে। প্রিয়া একটা ছোটোখাটো কোম্পানিতে কাজ করে। প্রসূন অনেকবার বলেছে ওদের ইন্টারন্যাশনাল কোম্পানি আইসি টেকে জয়েন করতে। ও নিজে রিকমেন্ড করে দেবে, কিন্তু প্রিয়ার আত্মসম্মানটা আবার একটু বেশি। প্রসূন কোনো রকম বাড়তি সাহায্য করতে চাইলে যে ও আর বন্ধুত্বই রাখবে না, সেটা বেশ কয়েকবার আগেও স্পষ্ট করে দিয়েছে প্রিয়া। হ্যালো, কি ব্যাপার রে তোর? প্রেম টেম করছিস নাকি? সারা রাত অন, আবার একটা রিপ্লাইও নেই। প্রসূন তখনও বিছানা থেকে ওঠেনি। এদিকে সূর্যদেব যে অনেক আগেই কাচের জানালার পর্দা দিয়ে উকি মারার চেষ্টা করেছে, তা দেওয়ালের বড় ঘড়িটার দিকে তাকিয়ে বুঝতে পারল প্রসূন। কোনো রকমে গলাটা ঝেড়ে বলল, মানে নেটটা অন রয়ে গেছিল মনে হয়, আমি তো এই তোর ফোনটা পেয়েই। ওপাশ থেকে খিলখিলিয়ে হাসির আওয়াজ এলো। হাসিটা যে অবিশ্বাসের সেটা বুঝতে অসুবিধা হলো না প্রসূনের। হয়তো সেজন্যই আর কিছু না বলে চুপ করে গেল। টক ঝাল মিষ্টি শব্দে প্রিয়া বলল, মানে প্রসূন বাবুর তো এরকম ভুল আগে তেমন হতো না। ভাবলাম হয়তো ফুলের ডালি নিয়ে নতুন কোনো মালি বাগানে এসেছে, তারই রূপ রস গন্ধে মেতে এরকম একটু আধটু ভুল হয়ে যাচ্ছে। প্রসূন একটু বিরক্ত হয়ে বলল, তুই থামবি? ডালি মালি কেউ আসেনি, আর তুই জানিস সেসব কোনোদিন আসবেও না। প্রিয়া মাঝে মাঝেই এরকম রসিকতা করে। প্রসূন এতটা রিয়াক্ট করে না। আজ কিছুটা অবাক হয়েই থমকে গেল প্রিয়া। তারপর কয়েক সেকেন্ড নীরব থেকে গড়গড় করে বলল, মাসিমা বিকেলে যেতে বলেছেন। আমি শুধু এটাই জানবার জন্য ফোন করেছিলাম যে তুই 5টা 5:30 করে সেক্টর 5-এর দিকে আসতে পারবি, না হলে আমি বাসেই চলে যাব। রাগটা যে একটু বেশি দেখানো হয়ে গেছে সেটা ততক্ষণে বুঝে গেছে প্রসূন। কিছুটা সেজন্যই অনুতপ্ত হয়ে মিনমিন করে বলল, আচ্ছা তোর অফিস থেকে পিক আপ করে নেব, কিন্তু মা আজ তোকে কেন এখানে আসতে বললো বলতো? আজকে কিছু আছে? সেটা তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর। কথাটা বলে দুম করে কেটে দিল ফোনটা। প্রসূনের কিছু ভাবার আগে ওর মা এসে মাথায় ঠাকুরের ফুল ছুঁয়ে বলল, তুই এখনো উঠিসনি বাবু, চল হাত মুখ ধুয়ে স্নান সেরে ঠাকুরের প্রসাদ খাবি। প্রসূন কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আজ আবার কিসের পুজো? বিমলা দেবী হেসে বললেন, দেখো কাণ্ড, তোর যে আজ জন্মদিন সেটাও ভুলে গেছিস। ফেরার সময় অর্ককে নিয়ে আসিস। প্রিয়াকেও আসতে বলেছি বিকেলে। ময়নাগুড়িতে থাকলে আজ সবাইকে নেমন্তন্ন করে খাওয়াতে পারতাম। প্রসূনের বাবা মারা গেছিল ওর চাকুরিতে জয়েন করার কিছুদিন পরেই। তারপর আর ময়নাগুড়ির ভিটেতে মাকে একলা ফেলে আসতে প্রসূনের মন চায়নি। বেহালার 2000 স্কোয়ার ফিটের এই বিশাল ফ্ল্যাটটা নেওয়ার পর মাকেও এখানে এনেই রেখেছে প্রসূন। তাতে অবশ্য ওর সুবিধাই হয়েছে। অফিসে যাওয়ার আগে মায়ের হাতের গরম ভাত, তরকারি, 5টা ভাজাভুজি খেয়ে অফিসে যেতে পারছে। অফিসে যাওয়ার রাস্তাতেই ফোনটা হাতে নিয়ে চেক করার সময় পেল প্রসূন। প্রিয়ার 4টে মিসড কল।
হোয়াটসঅ্যাপে প্রিয়ার সবচেয়ে প্রথম বার্থডে উইশটা ঠিক রাত্রি 12টায় একে এসেছে। তখন থেকে সম্ভবত অন দেখিয়েছে ওকে। কাল রাত্রে এতদিন পর ইরাবতীর ফ্রেন্ড রিকোয়েস্টটা আসতেই যে ওর জীবনের অনেক কিছু আবার উথাল পাথাল হতে শুরু হয়েছে সেটা প্রসূন ভালো মতো টের পাচ্ছে। ফেসবুকটা খুলে আরও একবার ভাবতে লাগলো প্রসূন, এতগুলো বছর পর কি এমন প্রয়োজন পড়তে পারে ইরার। এরকমই জোয়ার ভাটা খেলেছিল ওর জীবনে আজ থেকে অনেকগুলো বছর আগে, যেদিন ইরাবতীর মতো রাজকন্যা স্বয়ং নিজে এসে প্রসূনের হাত দুটো ধরে বলেছিল, জানিস তুই না খুব মিষ্টি, মানে একদম ইনোসেন্ট টাইপ, বাচ্চাদের মতো, আর এই জন্যই তোকে আমার অন্য সবার চেয়ে আলাদা লাগে। তোর মতো ছেলে আজকের যুগে সত্যি খুব বেমানান রে। প্রসূনের আজও মনে হয় সত্যি ও কতটা বোকা ছিল। দিনের পর দিন রেজাল্ট সমেত প্র্যাকটিক্যালের নোটবুক, ওয়ার্কশপের খাতা, নোটসের খাতা, এমনকি প্রজেক্টের ফাইলটাও নির্দ্বিধায় হাতে তুলে দিয়েছে ইরাবতীকে। হয়তো কাউকে ভালোবাসলে মানুষ এরকমই অন্ধ হয়ে যায় যে তার কোনো চতুরতা আর ধরাই পড়ে না। একমাত্র অর্ক ওকে প্রথম দিন থেকে সাবধান করেছিল। ইরাবতীর অনেক গল্পই অর্ক অনেক জায়গায় শুনে এসে বলতো প্রসূনকে। প্রসূন সেসবে কান্না দিয়ে বলতো, জানি ইরার জীবনে অনেক বন্ধু আছে, কিন্তু তুই জানিস না, ও নিজেই বলে আমি তাদের সকলের চেয়ে আলাদা। ইরাবতীর মতো খোদ কলকাতা শহরে তো আর বড় হয়নি প্রসূন। ময়নাগুড়ির মতো একটা সরল প্রত্যন্ত গ্রামের আবহাওয়াতে বড় হয়ে হয়তো কোনোদিনই এতটা বিষ বাষ্পের ঘ্রাণ উপলব্ধি করতে পারতো না কেউ। প্রসূনের মনে আছে তখন ওদের ফাইনাল ইয়ার চলছে। সেই বছরও ইরা ভুলে গেছিল প্রসূনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, যদিও সেদিন ওদের মধ্যে রাগারাগিটা ঠিক সেটা কেন্দ্র করে হয়নি, হয়েছিল প্রসূনের সামনে হঠাৎ এসে যাওয়া সেই নোংরা দৃশ্যটাকে কেন্দ্র করে। ফাইনাল ইয়ারে ওদের তেমন ক্লাস হতো না, সেদিনও ক্লাস হওয়ার কথা ছিল না, তবুও প্রসূন এসেছিল। হয়তো ভেবেছিল প্রসূনের জন্মদিন বলে ইরা কলেজ আসতে পারে। প্রসূনকে নিরাশ হতে হয়নি। ইরাবতীর স্কুটিটা দাঁড়িয়েছিল কলেজের সামনে। কলেজের কোথাও ইরাকে দেখতে না পেয়ে একে একে 3 তলা পেরিয়ে ছাদে ওঠার সিঁড়িটার সামনে এসে হাজির হয়েছিল প্রসূন। এখানে বসেই অনেকবার ইরাবতীকে বিভিন্ন সার্কিট, কোডিং, প্রোগ্রামিং বুঝিয়েছে প্রসূন। চমকে উঠেছিল ইরাকে প্রায় অর্ধ বিবস্ত্র অবস্থায় ওদেরই কলেজের একজন এক্সের সাথে দেখে। বিশ্বরূপদার সাথে যে ইরাবতীর কন্ট্রাক্ট আছে সেটা প্রসূন জানত, কিন্তু সেই কন্ট্রাক্টটা যে এত ঘনিষ্ঠ হতে পারে আশা করেনি। নিজের চোখকেই অবিশ্বাস করতে ইচ্ছা করছিল প্রসূনের। প্রায় 4টে বছর ধরে যেই মেয়েটাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে সব রকম সাহায্য করে গেছে প্রসূন, আজ কিনা সেই অন্যের বাহুলগ্না। মুহূর্তের মধ্যে সিঁড়ি দিয়ে নেমে হস্টেলের দিকে পা বাড়িয়েছিল প্রসূন। 8 বছর আগের সেই চরম দৃশ্যটা এখনো চেতনে অবচেতনে চোখে ভেসে উঠলে প্রসূন আঁতকে ওঠে। তারপর থেকে প্রসূনের নিজের জন্মদিনটাই যেন নিজের কাছে আরও বেশি বিভীষিকার হয়ে গেছিল। সেই বছর মায়ের ডাকে জন্মদিনে ময়নাগুড়ি গেলেও হয়তো সেই প্রাণবন্ত প্রসূন আর ছিল না, ছিল কেবলই জীবন্ত মন মরা একটা জীব মাত্র। হয়তো এই 8 বছর ধরে একটু একটু করে ইরাবতীর সাথে কাটানো সেই অতীতটা থেকে প্রিয়াই ওকে সরিয়ে নিয়ে এসেছে। প্রিয়া আর অর্কের মতো বন্ধু না পেলে ইরাবতীর মায়াজাল থেকে বেরিয়ে এসে নতুনভাবে জীবনটাকে আর কখনো শুরুই করতে পারতো না প্রসূন। এখন ওর ভেবে আশ্চর্য লাগে এত বড় নোংরা ঘটনাটা চোখের সামনে দেখেও ও কিভাবে দ্বিতীয়বারের জন্য বিশ্বাস করেছিল ইরাবতীকে। নিজের কেবিনে বসেই পুরনো ঘটনাগুলো আরও একবার মনে করছিল আইসিটেকের সিইও মিস্টার প্রসূন চক্রবর্তী। বিটেক ডিগ্রিটা নিয়ে যাদবপুর থেকে বেরোলেও ট্রেড টপারের শিরোপাটা হারিয়ে গেছিল প্রসূনের মাথা থেকে। একদিকে 91 থেকে 84% নেমে আসার ব্যর্থতা, অন্যদিকে ইরাবতীর চরম বিশ্বাসঘাতকতা। এই দুয়ে পড়ে কখনো যখন নিজেকে শেষ করে দেওয়ার মতো সংকল্প নিয়েছিল প্রসূন, তখনই প্রিয়াকেই হয়তো পাঠিয়েছিল ঈশ্বর ও রক্ষাকর্ত্রীর রূপে। চরম ব্যর্থতার থেকে ঘুরে দাঁড়িয়ে MBA-তে অ্যাডমিশন, সেখান থেকে পাশ করে বেরিয়ে ব্যাঙ্গালোরে আইসিটেকে পোস্টিং, আর তারপর 5টা বছরে 2টো ট্রান্সফার, 3টে প্রমোশনের পর আইসিটেকের সিইও পদে নিজেকে দেখাটা সত্যি অনেক বড় সফলতা। কিন্তু খুব বেশি দিন হয়তো এখানেও থাকতে পারবে না প্রসূন। লন্ডন হেড অফিসের ম্যানেজিং ডাইরেক্টরদের তালিকায় হয়তো খুব তাড়াতাড়ি যোগ হতে চলেছে ওর নাম। এখনো পর্যন্ত র্যাঙ্ক 1-এ তো ওই আছে। তারপর হয়তো কলকাতার অফিসের এই কেবিন ছেড়ে, বেহালার ফ্ল্যাট ছেড়ে, অর্ক, প্রিয়া সবাইকে ছেড়ে পাড়ি দিতে হবে সুদূর লন্ডনে। মে আই কাম ইন স্যার? জুনিয়র এমপ্লয়িজরা সাধারণত সরাসরি দেখা করতে আসে না প্রসূনের সঙ্গে। সৌগতর অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ না হওয়াতেই এসেছে। ইয়েস প্লিজ। প্রসূনের ভাবনাতে আপাতত ছেদ পড়তেই কেবিনের জানালা দিয়ে দেখতে পাওয়া আকাশটা ছেড়ে নিজের চেয়ারে এসে বসল।
স্যার, সামনের উইকে লিফটটা আমার খুব জরুরি। প্রসূন গম্ভীরভাবে একটু ভেবে বলল, মিস্টার সেনও তো ছুটিতে আছেন, মিসেস আহুজাও সম্ভবত নেক্সট মানডে আসবেন না। হঠাৎ করে 1 উইক লিভটা অ্যাপ্রুভ করা আমার পক্ষে চাপ হয়ে যাচ্ছে বসু। মানে তুমি যদি পারপাসটা জানাতে তাহলে হয়তো। সৌগত এবার খুব অনুনয় করে বলল, আসলে স্যার, বিষয়টা যদিও খুব পার্সোনাল, তবুও মানে নেক্সট মানডে আমার রেজিস্ট্রি ম্যারেজ। সৌগতকে কাজের বাইরেও প্রসূন চেনে, বয়সে হয়তো 1-8 বছরের জুনিয়রই হবে, তবে কাজের বিষয়ে খুব সিনসিয়ার। কিন্তু প্রসূন এতটা টেন্সড ওকে কখনো দেখেনি। কিছুটা অবাক হয়ে প্রসূন বলল, হঠাৎ করে অসময়ে বিয়ে, মানে চৈত্র মাস, কোনো লগ্ন ছাড়াই? সৌগত মাথাটা নিচু করে লাজুক স্বরে বলল, আসলে স্যার, মা এতদিন রাজি ছিল না আমাদের সম্পর্কে। কাল ওকে দেখার পর ওর সাথে কথা বলে রাজি যখন হয়ে গেছেন, আমি আর দেরি করতে চাই না। প্রসূন এবার একটু হেসেই বলল, ও লাভ কেস, তাই বলো। ঠিক আছে, আমি দেখছি কতটা কি ছুটি ম্যানেজ করতে পারি। তুমি এক কাজ করো, অ্যাপ্লিকেশনটা আমার টেবিলে পাঠিয়ে দিও, আর এই উইকের মধ্যে মিস্টার সেনের পেন্ডিং ফাইলগুলো যতটা সম্ভব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করো। সৌগত চলে যেতেই প্রিয়াকে ফোনটা লাগালো প্রসূন। কয়েকটা রিং হতেই অভিমানী গলায় ফোনটা ধরে প্রিয়া বলল, বল, কি বলবি? প্রসূন গলাটা ঝেড়ে বলল, বাব্বা, মাথা এখনো গরম দেখছি। আরে সত্যি, কাল রাত্রে ফোনটা সাইলেন্ট অবস্থায় ঘুমিয়ে গেছিলাম, বিশ্বাস কর। বড় করে একটা শ্বাস টেনে নিয়ে প্রিয়া বলল, শোন, আমি তোর গার্লফ্রেন্ড নই যে হিসেব দিতে হবে। শুধু প্রেমটা কার সাথে করছিস জানালে ভালো হতো আর কি। মানে আরেকবার ভুলভাল চক্করে পড়ে প্রাণ দিতে গেলে মাসিমার কি হবে সেটা ভেবেই দুঃখ হয়। প্রসূন ধমকে দিয়ে বলল, তুই কি একবারের জন্য সিরিয়াস হতে পারিস না প্রিয়া? প্রিয়া গম্ভীর হয়ে বলল, এটা ইয়ার্কি করার জায়গা নয়, সিরিয়াসই আছি আমি। আর তোর মতো তো অফিসের বস নয়, যখন তখন ফোনে ভাটালে ঝাড় জুটবে কপালে। এখন রাখ, আমি 5টার দিকে বেরোবো। ফোনটা রেখে মনে মনে একবার হাসলো প্রসূন। সত্যি ভাবলে অবাক লাগে, এই প্রিয়াই কি না কখনো ইরাবতীর ফ্রেন্ড ছিল? ইরাবতীর মতো অসৎ, জটিল, চতুর, স্বার্থপর, প্রতারক একটা মেয়ের বন্ধু কিনা এতটাই ন্যায় আর আত্মসম্মানের আদর্শে বিশ্বাসী যে সাহায্য করতে চাইলেও কারো কাছে ন্যূনতম সাহায্যটুকুও নিতে চায় না। বিটেকের পর চাকুরি জয়েন করে বাবার হার্টের চিকিৎসা, বাবা মায়ের জন্য ঘর করে দেওয়া, বন্ধকে জমি ছাড়ানো, বোনের বিয়ে দেওয়া, কি করেনি? শুধু নিজের ভবিষ্যৎটা নিয়েই যা ভাবতে শেখেনি। সেদিন চোখের সামনে থেকে দেখা নোংরা ঘটনাটার কয়েকদিন পরেও যখন কাঁদতে কাঁদতে ইরাবতী প্রসূনের সাথে দেখা করে প্রায় ওর পায়ে ধরে বলেছিল, আমাকে ক্ষমা করে দে প্রসূন, হয়তো আমি ক্ষমার যোগ্য নই, তবুও বিশ্বাস কর আমার উপায় ছিল না। বাবার হার্টে অপারেশন করাতে হবে, প্রায় 1.5 লাখ টাকা লাগবে। বিশ্বরূপ দায়ী নার্সিংহোমে ভর্তির সব ব্যবস্থা করেছে, জানি না অত টাকা কোথা থেকে জোগাড় করব। আর এই অবস্থায় ওই তো বাবার একমাত্র বাঁচার আশা, ওকে কি করে মানা করব বল? তুই তো জানিস আমি এতদিন ধরে শুধু তোকেই জানি। এরপর আর আমার নোংরা মুখে তুই কিছুই শুনতে চাস না, তবুও এটাই সত্যি, বিশ্বাস কর তুই। আমি প্রথম দিন থেকে শুধু তোকে ভালোবেসে এসেছি, শুধু তোকে প্রসূন। ইরাবতী ভেবেছিল হয়তো আরও অনেকটা বোঝাতে হবে প্রসূনকে, কিন্তু তার আগেই ও থামিয়ে দিয়ে বলেছিল, তুই এসব আমাকে আগেই বলতে পারতিস ইরা, তোকে তো আমি কোনোদিনই অবিশ্বাস করিনি। মাত্র 1.5 লাখ টাকার জন্য নিজেকে এইভাবে। ওপাশ থেকে কান্নায় ভেঙে পড়েছিল ইরাবতী। বাবা সঞ্জীবনী নার্সিংহোমে ভর্তি আছে প্রসূন, বেড নম্বর 104, তুই চাইলে ওখানে ফোনও করতে পারিস। জানি না বিশ্বরূপ দাও টাকাটার ব্যবস্থা করবে কিনা। প্রসূন ইরাবতীকে শান্ত করে বলেছিল, তুই চিন্তা করিস না, আমি দেখছি। টাকাটার ব্যবস্থা প্রসূন অবশ্য কয়েকদিনের মধ্যেই করে ফেলেছিল। লাস্ট সেমের ফিস সমেত MBA পড়ানোর স্বপ্ন নিয়ে প্রসূনের বাবা পরিতোষবাবুর জমানো পুরো টাকাটা হয়তো ঈশ্বরের আশীর্বাদে শেষ রক্ষাটা হয়ে গেছিল। যখন অর্ক এসে বলেছিল, প্রসূন তুই শুনেছিস প্রিয়ার বাবার শরীর খুব খারাপ, ইমিডিয়েট অপারেশন করাতে হবে, আমরা কলেজ থেকে একটা ফান্ডের ব্যবস্থা করেছিলাম, কিন্তু ওরা তো কিছু নিতেই চাইল না। আসলে গরিব হলে কি হবে, জমিদারি বংশ তো, আত্মাভিমানটা বড্ড বেশি। বসত বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। এরপর যে পুরো পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে তার ঠিক নেই। প্রিয়ার সাথে প্রসূনেরও বেশ ভালোই আলাপ পরিচয় আছে, যদিও এর মূলে সেই ইরাবতী। অনেকবার তো ইরা আর প্রিয়া দুজনকেই একসাথে ক্লাসে বসে পড়া বুঝিয়েছে প্রসূন। আসলে প্রিয়া মেসে থাকলেও ইরাবতীর সঙ্গে কলেজ যাতায়াত করত। প্রসূন ঘাবড়ে গিয়ে বলেছিল, ইরার জন্য ফান্ডের ব্যবস্থা করলে হয় না আমাদের? অর্ক তো বড় বড় চোখ করে বলেছিল, ইরার আবার কি হয়েছে? প্রসূন বেশ ঝাঁজ দেখিয়ে বলেছিল, আসলে ইরা সুন্দরী তো, তাই ছেলেদের মনে শুধু ওকে পাওয়ার বাসনা, আর মেয়েদের মনে ওর প্রতি।
হিংসে, খবর আর রাখবি কি করে? সহানুভূতিটা সবসময় প্রিয়াদের মতো মেয়েরাই নিয়ে যায়। অর্কের সাথে প্রসূনের তর্কটা বেশ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিল। শেষে যখন প্রসূন ইরার বলা সঞ্জীবনী নার্সিংহোমের 104 নম্বর বেডের উল্লেখ করে বলেছিল, আমি নিজে খবর নিয়েছি, 104-এর পেশেন্টের হার্টের অপারেশন করতে হবে, 1.5 লাখ টাকার কিছুই এখনো জমা হয়নি। অর্ক তাচ্ছিল্য করে হেসে বলেছিল, তুই বোকা জানতাম, এতটাও বোকা জানতাম না। পারলে পেশেন্টের নামটা খবর নিয়ে দেখিস। 104-এর পেশেন্টের নাম নির্মল মুখার্জি, মিস্টার মোদক নয়। এত বড় মিথ্যেটা জেনে শিউরে উঠেছিল প্রসূন। প্রাণের বন্ধু অর্ককেও আর বলতে পারেনি যে নিজের বাবার সব জমানো টাকা তুলে এনে ও আজ কি করতে চলেছিল। ইরাবতীর সাথে বিশ্বরূপের সে নোংরা দৃশ্যটা হোক বা ওর ইরাবতীর প্রতি চরম দুর্বলতার কথা, কোনোটাই প্রসূন বলতে পারেনি কাউকে। অর্ক, প্রিয়া, মৃন্ময় সহ আরও কয়েকজন এসেছে আজ প্রসূনের বাড়িতে। তেমন কোনো পার্টি নয়, বিমলা দেবী নিজের হাতেই সব আয়োজন করেছেন। প্রিয়া অবশ্য প্রসূনের ফ্ল্যাটে পৌঁছবার পর থেকে বিমলা দেবীকে অনেক রকমভাবেই এই আয়োজনে সাহায্য করেছে। কেক কাটা, লুচি, পায়েস খাওয়ার পর আড্ডা শুরু হতে ওরা অনেকেই পুরনো দিনের গল্পে ফিরে যাচ্ছিল। হঠাৎ করে অর্কই তুলল ইরাবতীর কথাটা। প্রিয়ার সাথে অবশ্য প্রায় 8 বছর হলো কোনো রকম যোগাযোগ নেই ইরার। হয়তো গ্রামে নিরীহ সরল একটা ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য সেদিন প্রিয়াও আর ক্ষমা করতে পারেনি ইরাবতীকে। প্রিয়া প্রথম থেকে জানতো প্রসূন আর ইরার ব্যাপারটা, মনে মনে ভীষণভাবে সাপোর্টও করতো ওদের। এমনকি প্রিয়া জানে আজও প্রসূনের মনের গভীরে ইরার জন্যই ভালোবাসা আঁকা আছে। সেদিন ছিল ওদের লাস্ট টার্ম এন্ড এক্সামের প্রথম দিন। ইরার পুরো ব্যাপারটা জেনে গিয়েও প্রসূন মুখ বন্ধ করে শুধু সময় আর সুযোগের অপেক্ষা করছিল। প্রতিবারের মতো এক্সাম চলাকালীন ইরা পিছন থেকে প্রসূনকে বারবার ডাকলেও সাড়া মেলেনি প্রসূনের। শেষে যখন এক্সাম শেষে রাগে অন্ধ হয়ে ইরাবতী বলেছিল, তুই পারলি সবটা জেনেও এমন করতে? বাবা নার্সিংহোমে অ্যাডমিট আছে, ফিনান্সিয়াল হেল্প না করতে পারিস, তোর কাছে এটুকু তো আশা করেছিলাম। প্রসূন জোরে হাসতে হাসতে বলেছিল, তুই আর প্রিয়া 2 বোন বলে এতদিন আমাকে বলিসনি তো। ইরাবতী যথেষ্ট চালাক মেয়ে ছিল, প্রসূনের কথাটার অর্থ বুঝতে ওর অসুবিধা হয়নি। ততদিনে বিশ্বরূপের ফোন নম্বরটাও প্রসূন জোগাড় করে ফেলেছে। নম্বরটা নিজের ছোট ফোনটাতে ডায়াল করে প্রসূন বলল, আমি ছাড়াও যে তোর প্রেমিক আছে তাকে একটু জানিয়ে রাখি, আমাকে তুই ভালোবাসিস। অথচ হয়তো ফোন নম্বরটা দেখে চমকে উঠেছিল ইরাবতী। কয়েক মিনিটের মধ্যেই অবশ্য নিজেকে সামলে নিয়ে হাসতে হাসতে বলেছিল, কি তোকে? তোর মতো কেবলু রামকে আমি ভালোবাসি? মানুষ তো জেগেও এতদূর স্বপ্ন দেখে না রে। বামন হয়ে চাঁদ ধরতে এত বড় হাত বাড়িয়ে দিলি। ততক্ষণে চেঁচামেচি শুনে অর্ক, প্রিয়াদের সাথে কলেজের অনেকেই এসে জড়ো হয়েছে। ইরাবতী হাসতে হাসতে বলছে, দেখ প্রিয়া, তোরা প্রসূনকে বলতিস ভালো ছেলে, নিঃস্বার্থভাবে হেল্প করে, আরে এখন তো প্রেমিক হওয়ার দাবি করছে। যারা এতদিন মনে মনে প্রসূনের টপার হওয়া, ইরার মতো সুন্দরীর সাথে প্রসূনের গ্রুপ স্টাডি করা নিয়ে ঈর্ষা করত, তারা যে আজ ভীষণই খুশি, চোখে মুখে বোঝা যাচ্ছিল। প্রসূন রাগে অস্থির হয়ে বলছিল, তুই নিজে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলেছিলি সেদিন তুই শুধু আমাকে ভালোবাসিস। তোর বাবার মিথ্যে অসুখের বাহানা করে ইমোশনালি ব্ল্যাকমেল করবার চেষ্টা করেছিলি আমাকে। প্রিয়ার বাবার জায়গায় নিজের বাবা সঞ্জীবনীতে অ্যাডমিট আছে বলেছিলি। এতটা স্মরণ শক্তি নিশ্চয়ই তোর কম হয়ে যায়নি। এখনো 2 মাস পেরোয়নি ইরা। ইরাবতী তাচ্ছিল্য করে হেসে বলল, ও ওই ব্যাপারটা তুই সিরিয়াসলি নিয়েছিলি নাকি? তুই মনে রেখেছিস সেসব? প্রসূনের অন্তরে বাইরে তখন সংঘাত চলছে। হৃদযন্ত্র রক্তাক্ত হচ্ছে ইরার হাসির আওয়াজে। তবুও ও বলে চলেছে, আমি তোর মতো প্রতারক নই, মন থেকে ভালোবাসি বলেই মনে আছে তোর প্রপোজ করার দিনটা। বার্থডের পর আমি যেদিন ময়নাগুড়ি থেকে ফিরেছিলাম সেদিন তুইও তো দেখা করতে চেয়েছিলি। কাঁদতে কাঁদতে বলেছিলি সবকিছু। হ্যাঁ, এপ্রিলের একদম প্রথমেই, আমি যে কিছুই ভুলিনি। ইরাবতী তখন প্রিয়ার কাঁধে হাত রেখে হাসতে হাসতে প্রায় লুটিয়ে পড়ে বলেছিল, কি অবস্থা? আচ্ছা ফুল তো, 1 এপ্রিলের কথাও সত্যি হয় নাকি? আজকে উঠেছিল প্রসূন। ওর মনে হয়েছিল পুরো হৃৎপিণ্ডটাই যেন কেউ উপড়ে নিয়ে চলে গেছিল। আজ এত বছর পর ইরার নামটা অর্ক তুলে আনতে সেই অভিশপ্ত অতীতটাই আরও একবার সামনে এসে যাচ্ছিল প্রসূনের। কি করেনি ও ইরার জন্য, আর তার বিনিময়ে ইরাবতী ওর সাথে যা করেছে। অর্কই বলল, আরে প্রসূন, তোকে তো বলাই হয়নি, আমাদের অফিসের বসুর গার্লফ্রেন্ডকে চিনিস? আমরা তো জানতামই না এতদিন। মালটা ডুবে ডুবে জল খেয়েছে এতদিন। আরে আমাদের সাথে পড়তো না ইরাবতী, এখন মডেল ইরা, ওই তো ওর উড বি ওয়াইফ। প্রসূন অবাক হলেও নিজের সারাদিনের এত ভাবনা সামলে নিয়ে বলল,
মানে সেই ইরা মোদক, ওর সঙ্গে সামনের মানডে আমাদের অফিসের সৌগত বসুর বিয়ে। অর্ক মুখ বিকৃত করে বলল, হ্যাঁ রে, তুই তো শুনলাম ছুটি অ্যাপ্রুভ করিসনি। পুরনো প্রেম কি এখনো জেগে আছে নাকি বস? মৃন্ময় অবশ্য ওদের অফিসে নতুন, ওদের থেকে অনেকটাই জুনিয়র, পুরনো বিষয় কিছুই জানে না। একটু ইতস্তত করে মৃন্ময় বলল, বসু স্যার বললেন আপনি ছুটি অ্যাপ্রুভ করে দেবেন বলেছেন। প্রসূন অর্কর কাঁধে হাত রেখে মজা করে বলল, বিশ্বাস কর দোস্ত, আমি সত্যি জানতাম না ইরার ব্যাপারটা, নয়তো এক্সের বিয়েতে ভাঙচি দেওয়ার এত বড় সুযোগটা কি আমার হাত থেকে ছাড়া যেত? কি বলিস প্রিয়া? প্রিয়া ওদের কথা শুনে একটু হেসে প্রসূনের ড্রয়িং রুমের ব্যালকনির দিকে উঠে গেল। প্রসূনের মনের মধ্যে কি চলে সেটা অর্ক না বুঝতে পারলেও চিরদিনই বুঝতে পারত প্রিয়া। তাই তো সেদিন সবার মাঝে ইরার কাছে চরমভাবে প্রত্যাখ্যাত হয়ে যে প্রসূন কিছু করে ফেলতে পারে সেটা ভেবে প্রিয়া সবচেয়ে আগে সতর্ক করেছিল অর্ককে। অর্ক কান্না দেওয়াতে ওদেরই হস্টেলের আরেক বন্ধু উজ্জ্বলকে। প্রিয়া না থাকলে হয়তো সেদিন প্রসূন কারো কথা না ভেবে নিজেকে সত্যি ঝুলিয়ে দিত সিলিং ফ্যানের থেকে। বিকেলে প্রিয়া এসেছিল প্রসূনের সাথে দেখা করতে। দেখা হওয়ার পরে একটা থাপ্পড় মেরে বলেছিল, জীবনটা এতটাই ছোট বল, উজ্জ্বল তো রুমে না গেলে কি ঘটতো বলতো আজ? নিজের বাবা মায়ের জন্য একবার ভাবলি না তুই? ইরার মতো একটা মেয়ের জন্য? ছি, আমার ভাবতেও ঘেন্না করছে। আরে বোকা, তোর কিছু হয়ে গেলে ইরা বিন্দু মাত্র কষ্ট পেত না। তুই ছাড়াও লাইনে অনেকে আছে ইরার জন্য। পারলে কিছু করে দেখা যাতে ইরা নিজে এসে তোর কাছে ক্ষমা চায়, বুঝেছিস? প্রিয়া আজও একইভাবে প্রসূনের চোখের ভাষা বুঝতে পারে, তাই তো বারবার চায় ওর জীবনটা গুছিয়ে দিতে। এমন একজন কেউ আসুক যে ইরাকে ভুলিয়ে দিতে পারবে। ব্যালকনি ঠান্ডা হাওয়াতেও প্রিয়া ঠিক বুঝতে পারল প্রসূন ওর পিছনে গিয়ে দাঁড়িয়েছে। কি লুকোচ্ছিস প্রসূন? প্রসূনকে খুব অবাক করে দেয় প্রিয়ার এরকম কথাগুলো। ও বুঝতে পারে না কিভাবে প্রিয়া সবকিছু বুঝে যায়। একটা ঢোক গিলে প্রসূন বলল, কাল রাত্রে ইরা মোদকের প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। প্রিয়া একই রকম নিশ্চল দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, সেই জন্য ইরার কথা ভাবতে ভাবতে নেট অন রেখে ঘুমিয়ে গেছিলি তাই না? বাকি কথাগুলো হয়তো বলার আর প্রয়োজন পড়ল না। নীরবতার আলো আধারে পাঁচতলার ব্যালকনিতে বয়ে চলা বাতাসই হয়তো অনেক কিছু বলে দিল। বন্ধুরা চলে যাবার পর প্রসূন মনে হয় গাঢ় ঘুমে তলিয়ে গেছিল। স্বপ্নে দেখছিল ইয়েলো টাইট টপ আর প্রিন্টেড লং স্কার্টে সাজানো মডেলের পাশে দাঁড়িয়ে আছে গোলাপি চুড়িদার পরা খুব সাধারণ একটা মেয়ে, যার চোখে মোটা টানা কাজল বা ঠোঁটে ডিপ শেড লিপস্টিক না থাকলেও হাসিটা বড্ড মায়ামাখা। হাঁটার ভঙ্গিমাতে সেক্সি আবেদন না থাকলেও রয়েছে এক অনন্য ব্যক্তিত্ব। তার আত্মসম্মান বোধের প্রতি শ্রদ্ধাতে যে কোনো পুরুষ মাথা নত করতে বাধ্য। ভালোবাসা যেন অজান্তেই মনের কোণে এসে জমা হয় এ মেয়ের জন্য। ঘুমটা ভেঙে যেতে প্রসূন বুঝতে পারল প্রিয়াকে ও স্বপ্নে দেখছিল। অনেক বছর ধরে প্রিয়াকে ওর ভালো লাগে, হয়তো প্রত্যাখ্যাত হবার ভয়ে ভালো লাগার কথা কখনো বলে উঠতে পারেনি। প্রসূন জানে এ মেয়ে যেভাবে ন্যায়ের আদর্শে চলে তাতে করে কোনোদিনই নিজের বেস্ট ফ্রেন্ডের এক্সকে ভালোবাসার দরজা দেবে না। তবু এবার যে একবার ওকে বলতেই হবে। প্রিয়া যখন গতকাল জন্মদিনে ওকে ফুলের তোড়া হাতে দিয়ে উইশ করেছিল, খুব তাড়াতাড়ি তোড়ার মাসিমার মনের মতো মিষ্টি একটা মেয়ে ঘরে আসুক, তখনই প্রসূন বলেছিল, প্রতিবার কিন্তু এই শুকনো উইশে কাজ হবে না, আমার উপহার চাই। প্রিয়া হেসে বলেছিল, বল কি উপহার নিবি? মনের কথা মনে রেখে প্রসূন মাথা চুলকে ইতস্তত করে বলেছিল, আচ্ছা ভেবে জানাচ্ছি। না, প্রিয়াকেও জানাবেই। মাঝরাত্রে প্রিয়ার ফোনে রিং করলো প্রসূন। ধর্মর করে বিছানাতে উঠে প্রিয়া ফোনটা ধরেই বলল, হ্যালো। ওপাশ থেকে উত্তর না আসাতেই সম্ভবত আরও অধৈর্য হয়ে গিয়ে প্রিয়া বলল, হ্যালো প্রসূন, কি হয়েছে তোর? প্রসূন গম্ভীর গলাতে বলল, আমার কিছু বলার আছে প্রিয়া। প্রসূনের গলার আওয়াজ পেয়ে প্রিয়া এতক্ষণে শান্ত হলো। আমারও কিছু বলার ছিল, ভাবলাম কাল সকালেই বলবো, কিন্তু তুই যখন ফোন করলি। প্রসূন অনেকটা আশা বুকে নিয়ে বলল, বল কি বলবি? প্রিয়া চুপ আছে দেখে অত্যন্ত উদ্গ্রীব হয়ে প্রসূন আবার বলল, আমি জানি তুই কি বলবি, বল না, আমিও এত বছর ধরে এটাই শুনতে চেয়েছি, বিশ্বাস কর। প্রিয়া উদাস স্বরে বলল, আমিও হয়তো কলেজের প্রথম দিন থেকে এটাই চাইতাম, যা হয়েছে ভুলে যা। জীবনে এরকম অনেক ব্রেকআপই তো হয় বল, দোষ জারি থাকুক, হয়তো অনেক ক্ষেত্রে ক্ষমা করে দিলেই মনে শান্তি আসে। প্রসূন মনে মনে শুধু শুনতে চাইছে প্রিয়ার কাছ থেকে কাঙ্ক্ষিত ওই তিনটে ভালোবাসার শব্দ। একটা ঢোক গিলে প্রসূন বলল, বল না প্রিয়া, আই অ্যাম ওয়েটিং। প্রিয়া একটু থেমে হেসে বলল, ইরা তোর কাছে ফিরে আসতে চায়, শি ইজ ফিলিং গিল্টি, হয়তো সেজন্যই কাল রাতে তোকে রিকোয়েস্ট পাঠিয়েছিল। বাট তুই আমাকে কল করে খুব কাঁদছিল রে। আই থিঙ্ক
ও সত্যি তোকে ভালোবাসে, হয়তো জীবনে অনেকবার ঠকে, আজ সত্যি বুঝতে পেরেছে ভালোবাসার মানে। মন থেকে ক্ষমা চাইছে তোর কাছে। আর কতদিন এভাবে মান অভিমানে দূরে সরে থাকবি? এবার তো। প্রিয়ার বলার সাথে সাথে প্রসূনের শোনাও যেন থমকে গেছে। কি শুনতে চেয়েছিল আর কি শুনছে। রেগে গিয়ে প্রায় চেঁচিয়ে উঠে প্রসূন বলল, এসব কি উল্টোপাল্টা বলছিস তুই? প্রিয়া জোর দিয়ে বলল, উল্টোপাল্টা মানে? তুইও তো ইরার কথাই শুনতে চাইছিলি। প্রসূন যেন কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। দাঁতে দাঁত চেপে বলল, ইরার জন্য আমার জীবনে আর কোনো জায়গা নেই প্রিয়া। আর আমি অবাক হয়ে যাচ্ছি তুই সব জেনেও ইরাকে ক্ষমা করে দিতে বলছিস। আরে ইরা আমাকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে গেছিল, বাঁচিয়ে এনেছিস তুই। আমার জীবনের উপর কারো যদি অধিকার থাকে সেটা শুধু তোর প্রিয়ার। প্রিয়া শান্ত স্বরে বলতে লাগলো, সেই অধিকার থেকে আমি অনুরোধ করছি তোকে, এত বছর ধরে যে ছন্নছাড়া প্রসূনটাকে আমি দেখেছি তাকে আবার আগের রূপে দেখতে চাই। এই একটা কথা কি রাখতে পারিস না তুই? কিন্তু প্রিয়া, তুই বুঝছিস না আমি যেটা চাই। প্রসূনকে আটকে দিয়ে প্রিয়া বলল, তুই তো বলতিস তোর নিজের থেকেও আমি তোকে বেশি বুঝি। একটা মেয়ে এত বছর পরে বিয়ে ঠিক 2 দিন আগেও তোকে ফিরে পেতে চাইছে, এর মানেটা কি হয় প্রসূন? আমি তোকে বলেছিলাম না এমন কিছু করতে যাতে ইরা ফিরে আসে তোর কাছে? দেখ ও আজ ফিরে এসেছে। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে প্লিজ আটকে দে, ইরার বিয়েটা আটকে দে তুই। প্রসূন অনেক ভেবে দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলল, ঠিকই বলেছিস তুই, সবকিছু শেষ হওয়ার আগে সামলাতে তো আমাকেই হবে। এটা যে আমার ভালোবাসার পরীক্ষা। প্রিয়ার কথা মতো ইরাবতীর বিয়েটা ভেঙে দিতে সোমবার সকালে ইরাকে ফোন করে প্রসূন দেখা করতে চেয়েছে। ইরাবতী আর প্রসূন আজ 8 বছর পর মুখোমুখি বসে আছে একটা পার্কে। শুধুমাত্র প্রসূনের কথাতে প্রিয়াকে আসতে হয়েছে ওদের সাথে। প্রিয়াও একপাশে বসে আছে ওদের দুজনের এত বছরের জমে থাকা অভিমান ভাঙার অপেক্ষাতে। অনেকক্ষণ নীরবতা। বেশ কয়েকটা অন্য প্রসঙ্গের পর প্রসূন শুরুটা করলো, জানিস ইরা, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে তুই এসেছিস, আমার সাথে দেখা করতে এসেছিস। ইরাবতী সেই কাজল টানা চোখে মোহময়ী হাসিতে বলল, দেখা নয় প্রসূন, তোর কাছে চিরতরে এসেছি। প্রসূন একটু ইতস্তত করে বলল, কিন্তু সৌগত যে রেজিস্ট্রি অফিসে। ইরা প্রসূনের মুখটা নিজের নরম হাতে চাপা দিয়ে বলল, নিজের বসের এক্স গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করার সাহস সৌগতর কোনোদিনই হতো না। ও তো না জেনে বিয়েটা করছিল, যখন জানবে তখন খুশিই হবে। প্রসূন তারপরেও হয়তো সৌগতর হয়ে আরও কিছু বলার চেষ্টা করছিল, তার আগে ইরা প্রসূনের একটা হাতের বাহুকে জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে বলতে লাগলো, আমি অনেক ভুল করেছি প্রসূন। সত্যিকার রত্নকে সামনে পেয়েও অন্যত্র খুঁজে গেছি। তোর থেকে বেশি ভালো তো কেউ কখনো আমাকে বাসতে পারতো না। প্রিয়া সম্ভবত ওদের এতটাও ঘনিষ্ঠ দেখে কিছুটা বিব্রত বোধ করছিল। প্রসূন হাসতে হাসতে বলল, আমাদের এই মিলনটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রিয়ারই জন্য। ওর প্রতি কিন্তু তোর কৃতজ্ঞ থাকা উচিত। ইরাবতী কিছুটা বাঁকা হেসে বলল, নিশ্চয়ই প্রসূন, ওর জন্যই সম্ভব হয়েছে তোকে ফিরে পাওয়া। এটা আমি কোনোদিনই অস্বীকার করব না। প্রসূন এবার গলাটা ঝেড়ে নিয়ে বলতে লাগলো, আচ্ছা তোর বাড়িতে তো তাহলে আমাদের ব্যাপারটা জানাতে হবে ইরা। ইরা বিরক্ত হয়েই বলল, ওহ কাম অন প্রসূন, উই আর নট কিডস। তাছাড়া মডেলিংয়ে আসার পর আমার বাড়ির কারো সাথে আর এখন তেমন কন্ট্যাক্ট নেই। প্রসূন গম্ভীর হয়ে বলল, কিন্তু তুই যেহেতু আমার অর্ধাঙ্গিনী হতে চলেছিস, তোর আমার বিষয়ে কিছু জানা প্রয়োজন। আমি হয়তো বেশি দিন এই আইসি টেকের সিইও পোস্টে থাকতে পারবো না। প্রিয়াও জানে না, গত 2 বছর ধরে আমার এগেইনস্টে বেশ কয়েকটা কোর্ট কেস চলছে। বলতে পারিস আমাকে ফাঁসানো হয়েছে, ভুল ম্যাটেরিয়াল সাপ্লাই করে, আমার সই নকল করে। সেসব বলতে গেলে ইতিহাস হয়ে যাবে। আপাতত ব্যাংক থেকে নোটিশ এসেছে, বেহালার ফ্ল্যাটটা আমাদের এ মাসেই ছেড়ে দিতে হবে। আরও কয়েকটা জায়গায় ছোটোখাটো যে জায়গা কিনা হয়েছিল, আপাতত সবই সিজ হয়ে আছে। যতদিন না কেসটা আমাদের ফোরে যাচ্ছে, কিছু একটা মীমাংসা হচ্ছে, ততদিনে। প্রিয়া দূরে বসে থাকলেও স্পষ্টই সব কথা শুনতে পাচ্ছিল। ও তো ভীষণ রকম অবাক হয়ে প্রসূনের দিকে তাকিয়ে আছে। ততক্ষণে ইরাবতীও প্রসূনের হাতটা ছেড়ে দিয়েছে। কোনো রকমে মিনমিন করে ইরাবতী বলল, তবে আমরা বিয়ের পর কোথায় থাকবো প্রসূন? আমি যে সৌগতর কাছে শুনেছিলাম খুব তাড়াতাড়ি তোকে লন্ডনে পাঠানো হবে, এসব তো বলেনি কখনো। প্রসূন গম্ভীর হয়ে বলল, আসলে কোম্পানির পলিসি, সব এমপ্লয়িজদের কাছে তো আর প্রকাশ্যে সব জানানো হয় না, কিছু হাইলি কনফিডেন্সিয়াল বিষয় থাকে। ইরাবতী যে অধৈর্য হয়ে উঠেছে সেটা ওর চোখ মুখ দেখে বুঝতে পারছে প্রসূন বলল, বিশ্বাস কর ইরা, আমি চাইলেও তোকে এ মুহূর্তে বিয়ে করতে পারবো না। ইরাবতী এবার রেগে গিয়েই বলল, তবে যে তুই সকালে বললি সৌগতকে ছেড়ে চলে আসতে, তুই আমাকে ভালোবাসিস আর এই দিনেই আমাকে বিয়ে করবি তুই? আজই?
তুই যাবি রেজিস্ট্রি অফিসে? প্রসূন মাথা চুলকে বলল, সে তো সকালে একটু মজা করছিলাম, মানে ওই বোকা বানাচ্ছিলাম আর কি। ইরাবতী রেগে গিয়ে চেঁচিয়ে উঠে বলল, তুই জানিস কত কষ্টে আমি সৌগতর মাকে কনভিন্স করেছিলাম, আর সৌগতকে বিয়ের জন্য রাজি করাতে তো তার থেকেও বেশি ভুগতে হয়েছিল। শুধুমাত্র তোর জন্য সৌগতর মতো পাত্র পেয়েও ছেড়ে এসেছিলাম। প্রসূন চুপচাপ নিরীহ মুখে একতরফা সহ্য করে যাচ্ছিল। প্রিয়া থাকতে না পেরে সামনে এসে ইরাবতীকে বলল, এসব কি বলছিস ইরা? প্রসূনের এত বড় একটা বিপদে এসব কি কথা তোর? প্রিয়াকে চুপ করিয়ে দিয়ে ইরাবতী বলতে লাগলো, বিপদ? কার বিপদ? বিপদ তো হয়েছে আমার। হ্যাঁ, তোর জন্যই তো এসব ঘটলো। বলতে পারিসনি প্রসূন আপাদমস্তক জলে ডুবে আবার চাঁদ ধরার স্বপ্ন দেখছে? ইস, কি ভুলটাই যে আমি করলাম। সৌগতর কাছে কেন যে শুনছিলাম ওর বসের নামটা, নয়তো কে কন্ট্যাক্ট করতো তোর সাথে? প্রসূনের দিকে ঘুরেই আবার বলতে লাগলো ইরাবতী, 1 তারিখে আমাকে বিয়ে করবে, আজই আমাকে বিয়ে করে নিয়ে যাবি সৌগতর সামনে দিয়ে, এমনটাই বলে নিয়ে এসেছিলি না তুই? কেন? প্রসূন মিনমিন করে বলল, মানে তোর বিয়েটা ভাঙতে চেয়েছিলাম বলেই সকালে ওসব বলেছিলাম, কিন্তু তুই কি করে ভুল করে ফেললি আজকের তারিখটা মনে রাখতে? ইরাবতী অবাক হয়ে তাকিয়ে রয়ে গেল প্রসূনের দিকে। প্রিয়া মনে মনে ভাবল, ঠিক তো, আজ যে 1 এপ্রিল, মানে সেই এপ্রিল ফুল। কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থাকার পর ইরাবতী রাগের চোটে সশব্দে পা ফেলে পার্কের গেটের দিকে যাবার সময় বলে গেল, আমি আরও একটা কেস করব তোর নামে, প্রতারণার কেস। তুই চিনিস না ইরা মোদককে? দেখবি এবার চাকুরি, বাড়ি, প্রপার্টির সঙ্গে মান সম্মানটাও হারাবি। হা করে বড় বড় চোখে ইরার দিকে তাকিয়ে রয়ে গেছে প্রিয়া। প্রসূন প্রিয়ার কানের কাছে মুখ এনে বলল, কি হলো, নাটক তো শেষ হয়ে গেছে রে? প্রিয়া যে বেশ ঘাবড়ে গেছে সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। কাঁদো কাঁদো চোখেও বলল, এত কিছু ঘটে গেছে তোর কোম্পানিতে, আর তুই আমাদের কিছু বলিসনি পর্যন্ত? প্রসূন হাসতে হাসতে বলল, ধুর, তুইও শেষে ফুল হয়ে গেলি। আজ যে 1 এপ্রিল রে, 8 বছর আগের পাওনাটা তুলে দিলাম মিস ইরাবতীকে। প্রিয়া ঢোক গিলে বলল, মানে? প্রসূন প্রিয়ার মাথাতে টোকা মেরে বলল, মানে এসব কিছুই হয়নি, এপ্রিল ফুল বানালাম। আর শোন, তুই আর আমার পাত্রী খোঁজার দায়িত্ব নিস না, আমি পাত্রী পছন্দ করে ফেলেছি। প্রিয়া অবাক হয়ে বলল, কবে? কে সে? প্রসূন হেসে বলল, কবে তা মনে নেই, পাত্রী আমার সামনে। প্রিয়া রাগ দেখিয়ে বলল, ফুল বানাচ্ছিস? প্রসূন বলল, তা হবু বরের কাছে ফুল হলেই বা ক্ষতি কি? মায়েরও কিন্তু তোকে হেব্বি পছন্দ, তোর ঘরে কবে যাব বল? প্রিয়া মুখ ঘুরিয়ে নিয়ে বলল, বলবো না, মোটেও বলবো না। প্রসূন গাল ফুলিয়ে বলল, কেন? আমি কি এতটাই খারাপ? প্রিয়া হাসতে হাসতে বলল, খারাপ নয়, বুদ্ধু। আজ ভালোবাসি বললে যদি আবার ভালোবাসাটাও আমাদের বোকা বানিয়ে ফেলে, তার থেকে বরং এটা কালকের জন্যই তোলা থাক। প্রসূন হাসতে লাগলো প্রিয়ার কথা শুনে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।